আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতেছ, আমাদের ক্লাসগুলি নিয়মিত ফলো করতেছ। এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, যেখানে আমাদের আলোচনা হয় মুদ্রাস্ফীতি। আমরা গত ক্লাসে মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছিলাম, মুদ্রাস্ফীতির কারণ, প্রকারভেদ সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার জন্য প্রযোজ্য হবে। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলি আলোচনা করব, ক্লাস শেষে যে জিনিসগুলি সম্পর্কে তোমরা ধারণা পাবে, সে জিনিসগুলিকে বলা হয় বা সেগুলিকে বলা হয় শিখন ফল। আজকের শিখন ফল যেটা, ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারব। সূচক সংখ্যা কি, বলতে পারবো। সূচক সংখ্যা গঠন করতে পারবো। তিন, ভোক্তা দাম সূচক সংখ্যা ও উৎপাদকের দাম সূচক সংখ্যা নির্ণয় করতে পারব। আজকের ক্লাস শেষে আমরা সূচক সংখ্যা কি বলতে পারবো, সূচক সংখ্যা গঠন করতে পারবো, ভোক্তা এবং উৎপাদকের দাম সূচক সংখ্যা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা যেমন সহজ না, তবে খুব জটিল না। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি আশা করি এই ক্লাস শেষে তোমরা এই জিনিসগুলি আয়ত্ত করতে পারবে। আমরা প্রথমেই সূচক সংখ্যা কি, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডেক্স নাম্বার। সূচক সংখ্যা হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্য কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যের সাথে কোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের তুলনা শতাংশ রূপে
প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যের সাথে কোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের তুলনা শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই সূচক সংখ্যা বলে। কোনো ভিত্তি বছর বলতে আমরা কি বুঝি? ভিত্তি বছর হচ্ছে যে বছরের মূল্যটা হিসাব করা হয় তার আগের বছরের গড়পড়তা মূল্য, এটাকে বলা হয় ভিত্তি বছর। এই ভিত্তি বছরের নির্দিষ্ট বছরের মূল্যের সাথে অর্থাৎ বর্তমান বছরের মূল্যের সাথে তার আগের যে বছরের মূল্য হিসাব করা হয়েছে দুটোই গড়পড়তা মূল্য, একটার সাথে আরেকটা তুলনা করার জন্য শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? সূচক সংখ্যা। অধ্যাপক ব্লেয়ার যে কথাটা বলেছেন, সূচক সংখ্যা হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়। আমরা গড় সাধারণত নির্ণয় করি কয়েকটা সংখ্যা দেওয়া থাকলে যা সংখ্যা দেওয়া আছে এগুলির সমষ্টি ভাগ মোট সংখ্যা, এটি হচ্ছে আমার গড়। কিন্তু সূচক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ গড়। কোনো নির্দিষ্ট বছরের বৈশিষ্ট্যপূর্ণ গড় বা কোনো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়কে কি বলা হবে? সূচক সংখ্যা বলা হবে। এটা বলছে অধ্যাপক ব্লেয়ার। সূচক সংখ্যা গঠনের কতগুলি নিয়ম আছে, পদ্ধতি আছে। সূচক সংখ্যা গঠন করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলি লাগবে সেগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, সূচক সংখ্যা গঠন। এক, ভিত্তি বছর নির্বাচন। ভিত্তি বছর নির্বাচন। দুই, নির্দিষ্ট বছর নির্বাচন বা এটাকে আমরা বলতে পারি হিসেবি বছর নির্বাচন। তিন নাম্বার, দ্রব্যের দাম নির্বাচন। চার নাম্বার, দ্রব্য নির্বাচন। পাঁচ নাম্বার, শতকরা হিসাবে প্রকাশ। ছয়, গড়পড়তা মূল্য নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা যদি সূচক সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ভিত্তি বছর নির্বাচন। ভিত্তি বছরটা কিভাবে নির্বাচন করা হবে? অর্থাৎ ভিত্তি বছর হচ্ছে আমরা যে বছরের দ্রব্যের দাম হিসাব করব তার পূর্ববর্তী বছরের যে দামটা সাথে তুলনা করি, এই বর্তমান বছরের সাথে পূর্বের যে বছর তুলনা করা হয়, পূর্বের বছরকে বলা হয় ভিত্তি বছর। আবার খেয়াল করো, আমরা যে বছরের সূচক সংখ্যা নির্ণয় করব বা দাম নির্ধারণ করব সেই বছরের সাথে
পূর্ববর্তী যে বছর তুলনা করা হয় সেই বছরকে বলা হয় ভিত্তি বছর। সেই বছর কি কোনো নির্দিষ্ট সময়ে যে বছরে দ্রব্যের দামটা হিসাব করা হয়, অর্থাৎ ভিত্তি বছরের পরবর্তী বছর কে বলা হবে হিসেবে বছর, যে বছরে দ্রব্যের দামটা হিসাব করা হবে। আচ্ছা, দ্রব্য নির্ধারণ। আমরা যদি দ্রব্যের দাম নির্ধারণ করতে যাই তাহলে একটা রিজনেবল দাম নির্ধারণ করতে হবে, অর্থাৎ খুব উচ্চ মূল্য নয়, নিম্ন মূল্য নয়, খুব বেশি দাম না, খুব কম দাম। এভারেজ যে দামটা আছে সেই দামটাই আমাদেরকে এখানে হিসাব করতে হবে। দ্রব্য নির্বাচন করতে গেলে আমরা যে দ্রব্যগুলি মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেই দ্রব্যগুলি নির্বাচন করতে হবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য, যেগুলি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা আমরা বলতে পারি, চাল, ডাল, তেল, লবণ, আটা, চিনি ইত্যাদি, যেগুলি অতি প্রয়োজনীয় দ্রব্য, সেই দ্রব্যগুলির ক্ষেত্রে এটা সূচক সংখ্যা নির্ণয় করা যাবে। শতকরা হিসাবে প্রকাশ করতে হবে সূচক সংখ্যা সবসময়, অর্থাৎ বর্তমান বছরের সাথে ভিত্তি বছরের যে তুলনা করবো সেটাকে শতকরা শতাংশ রূপে প্রকাশ করতে হবে। সর্বশেষ হচ্ছে গড় ভোক্তা মূল্য নির্ধারণ। একটা বছরে মনে করো আলুর দাম 30, 40, 20, 50 বিভিন্ন দামে ছিল আলু, আমরা সবগুলি দাম নির্ধারণ করতে পারবো না। এভারেজে যে দামটা হবে সেই দামটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে গড় ভোক্তা মূল্য নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সূচক সংখ্যা নির্ণয় করার জন্য যে জিনিসগুলি বা যে সূত্রগুলি প্রয়োজন সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে সূচক সংখ্যা নির্ণয়ের একটা হচ্ছে ভোক্তার দাম সূচক সংখ্যা, যেটাকে আমরা বলি দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ভোক্তার দাম সূচক সংখ্যা। ভোক্তার দাম সূচক সংখ্যা, এটাকে সংক্ষেপে বলা হয় সিপিআই। এই সিপিআই দ্বারা বোঝায় দ্য কনজিউমার, CONSUMER, কনজিউমার প্রাইস, PRICE, প্রাইস ইন্ডেক্স। ভোক্তার দাম সূচক সংখ্যা। এ সিপিআই ইকুয়াল টু সামেশন PN Q0 বাই সামেশন P0 Q0। এখানে আমরা ও বলি আর জিরো বলি, এগুলি দ্বারা ভিত্তি বছর বোঝানো হয়েছে, আর এন দ্বারা বর্তমান বছরকে বোঝানো হয়েছে। ফি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, পরিমাণ, আর ফি মানে প্রাইস, প্রাইস মানে দাম। অর্থাৎ সিএন দ্বারা বর্তমান বছরের দামকে বোঝানো হয়েছে, কিউএন দ্বারা ভিত্তি বছরের পরিমাণকে বোঝানো হয়েছে। আবার ফি জিরো বা ও আমরা যেটাই বলি সেটা দ্বারা ভিত্তি বছরের মূল্যকে বোঝানো হয়েছে, আর কিউ জিরো দ্বারা ভিত্তি বছরের পরিমাণকে, দ্রব্যের পরিমাণকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক সংখ্যা। এটা সাধারণত চূড়ান্ত দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার আমরা উৎপাদকের দাম সূচক সংখ্যাও বলি। উৎপাদকের দাম সূচক সংখ্যা সাধারণত প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ তিনটা ক্ষেত্রে হয়ে থাকে। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক সংখ্যাটা শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যের ক্ষেত্রে হবে। তাহলে উৎপাদকের দাম সূচক সংখ্যা উৎপাদকের দাম সূচক সংখ্যা, যেটাকে সংক্ষেপে PPI দ্বারা প্রকাশ করা হয়। তাহলে PPI এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে দা প্রডিউসার, PRODUCER, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। দ্য প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ভোক্তা উৎপাদকের
দাম সূচক সংখ্যা। উৎপাদকের দাম সূচক সংখ্যা আবার তিনটা, একটা হচ্ছে লেসপিয়ারের দাম সূচক সংখ্যা, পেসের দাম সূচক সংখ্যা, আর একটা হচ্ছে পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা। এখন লেসপিয়ারের দাম সূচক সংখ্যা যেটা এটা হচ্ছে সামেশন পিএন কিউ0 বাই সামেশন পি0 কিউ0 ইন্টু 100। সরি, আমরা কনজুমার দাম সূচক সংখ্যা যেটা সেখানেও 100 আছে, আমরা সেখানে অবশ্যই 100 দেইনি, গড়ভর্তা মূল্য আমাদের শতাংশ রূপে প্রকাশ করতে হবে, ফলে সেখানেও 100 আছে, যেটা এই লেসপিয়ারের দাম সূচক সংখ্যার সাথে মিলে সামেশন পিএন কিউ0 বাই সামেশন পি0 কিউ0 ইন্টু 100। এরপর আসো পেসের দাম সূচক সংখ্যা। সামেশন পিএন কিউএন বাই সামেশন পি0 কিউএন ইন্টু 100। এই হচ্ছে আমাদের পেসের দাম সূচক সংখ্যা। এখন লেসপিয়ারের দাম সূচক সংখ্যা পিএন কিউ0 ইন্টু 100 বাই পি0 কিউ0, আর পেসের দাম সূচক সংখ্যা হচ্ছে পিএন কিউএন বাই পি0 কিউএন। আমরা যদি পিসারের আদর্শ দাম সূচক সংখ্যার কথা বিবেচনা করি, এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার উৎপাদকের দাম সূচক সংখ্যা। 3 নাম্বার যেটা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা যেটা পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা হচ্ছে 100 root of summation Pn Q0 by summation P0 Q0 into summation Pn Qn by summation P0 Qn। এখন আমরা কি দেখতে পাই? দেখো পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা আসলে লেসপিয়ার এবং পেস, লেসপিয়ার এবং পেসের দাম সূচক সংখ্যার গুণ। এটাই হচ্ছে পিসারের আদর্শ দাম সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমরা 3টা সূত্র দেখেছি। পরীক্ষাতে আসলে আমাদের
যে অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র লেসপিয়ারের দাম সূচক সংখ্যা দিয়ে করে ফেলি। ভোক্তার দাম সূচক সংখ্যা আসলে আমরা লেসপিয়ার দিয়ে করি, উৎপাদকের দাম সূচক সংখ্যা আসলেও লেসপিয়ার দিয়ে করি। যদি তোমাকে প্যাসের দাম সূচক সংখ্যা বলা পিসার আদর্শ দাম সূচক সংখ্যা নির্দিষ্ট করে বলে না দেয়, তাহলে তোমরা লেসপিয়ারের দাম সূচক সংখ্যা দিয়ে করবে। কিন্তু যদি খেয়াল করো, যদি বর্তমান বছরের দাম, বর্তমান বছরের দ্রব্যের পরিমাণ দেওয়া থাকে, বা বর্তমান বছরের দাম, বর্তমান বছরের দ্রব্যের পরিমাণ, বর্তমান বছরের দাম, ভিত্তি বছরের দ্রব্যের পরিমাণ, যদি আমাদেরকে বর্তমান বছরের দাম এবং বর্তমান বছরের দ্রব্যের পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই প্যাচের সূচক সংখ্যা যেতে হবে। এখন আমরা এই সূত্রগুলি দিয়ে একটা অঙ্ক কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। (2015) সালে বাংলাদেশে প্রতি কেজি আলু 20 টাকা প্রতি কেজি লবণ 15 টাকা প্রতি কেজি টমেটো 10 টাকা ছিল। 2019 সালে তা বৃদ্ধি পেয়ে 30 টাকা, 25 টাকা, ও 20 টাকা হলে এক্ষেত্রে ভোক্তার দাম সূচক যদি এরকম আমাদেরকে দিয়ে থাকে, দেখো 2015 সালে বাংলাদেশের প্রতি কেজি আলু 20 টাকা, প্রতি কেজি লবণ 15 টাকা এবং প্রতি কেজি টমেটো 10 টাকা ছিল। 2019 সালে তা বৃদ্ধি পেয়ে 30 টাকা, 25 টাকা ও 20 টাকা হলে এক্ষেত্রে ভোক্তার দাম সূচক সংখ্যা কত? যদি আমাদেরকে এরকমই দিয়ে থাকে, প্রথমে আমাদেরকে একটা তালিকা তৈরি করতে হবে। ওই তালিকা থেকেই আমরা আমাদের অঙ্কটা করতে পারবো। তালিকাটা হচ্ছে এভাবে তৈরি করতে হবে। আমাদের ছিল 2015 এবং 2019। 2015 সাল যেটা ছিল সেটাকে আমরা ধরবো ভিত্তি বছর, আর 2019 সাল যেটা ছিল সেটাকে আমরা ধরবো বর্তমান বছর। তাহলে সেই হিসাবে দেখো দ্রব্য P0 K0 2019 PN QN। এখন দেখো দ্রব্য ছিল আমাদের 3টা,
দ্রব্য ছিল আমাদের তিনটা। প্রথমটা ছিল আলু, লবণ, টমেটো। প্রতি কেজি আলু, প্রথমটা ছিল আলু, আর প্রতি কেজি আলুর দাম ছিল 30 টাকা। প্রতি কেজি লবণের দাম ছিল প্রতি কেজি আলুর দাম ছিল 20 টাকা, লবণের দাম ছিল 15 টাকা, টমেটোর দাম ছিল 10 টাকা। পরিমাণ ছিল 1 কেজি করে। আর 2019 সালে তা বৃদ্ধি পেয়েছে 30 টাকা, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 20 টাকা। টমেটো হয়েছে 20 টাকা। পরিমাণ যা ছিল তাই। এখন যদি আমরা এখান থেকে লেসপিয়ারের সূত্রটা বের করতে যাই, তাহলে আমাদের লাগবে ফিএন কিউ0। তো ফিএন কিউ0 যদি আমাদের লাগে, তাহলে আমরা এখান থেকে ফিএন কিউ0 আর একটা লাগবে ফি0 কিউ0। তাহলে ফিএন কিউ0, তো ফিএন 30, কিউ0 1, তারপরে 30 একে 30, 25 একে 25, 20 একে 20। আর ফি0 কিউ0 যদি হয় 20 একে 20, 15 একে 15, 10 একে 10। এখন যদি আমরা সামেশান ফিএন কিউ0 যাই, তাহলে দেখা 30, 25, 55, 55 আর 20 হয়েছে 75। আর সামেশান ফি0 কিউ0 যদি যাই, তাহলে দেখা যাবে 20, 35, 45। এখন যদি আমাদেরকে লেসপিয়ারের সূত্রটা ব্যবহার করতে বলে, তাহলে সিপিআই হবে সামেশান ফি0 কিউএন সামেশান পিএন কিউ0 বাই সামেশান ফি0 কিউ0 ইন্টু 100। ফিএন কিউ0 দাম এ হচ্ছে 75, আর পি0 কিউ0 হচ্ছে 45 ইন্টু 100। তাহলে 75 আর 100 গুণ করলে 7545, ভাগ করলে যা হয় সেটাই হবে সাধারণত আমাদের লেসপিয়ারের দাম সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে এখানে লেসপিয়ার এবং পেশের দাম সূচক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র দেখিয়েছি, আর একটা অঙ্ক দেখিয়েছি। আজকে যারা বুঝেছ ভালো, যদি কেউ এখানে কোনো সমস্যা থাকে, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।